কি অবস্থা ভাই ব্রাদার্স? দেরিতে হলেও আজকে আমরা কথা বলবো পাতাল লোকের দ্বিতীয় সিজন নিয়ে। শুরুতেই এই সিজনের একটু কাহিনী সংক্ষেপ বলবো। যারা কেবল রিভিউই দেখতে চান তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ আসল মজা তো ভেতরে, মানে সবুরের ফলে তো মিষ্টি হয় নাকি। বা ভিডিও চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা থাকবে, সরাসরি সেখান থেকে চলে যেতে পারেন রিভিউ সেকশনে। পাতাল লোকের সিজন 2 শুরুতে আমরা দুইটা কেসের তদন্ত হতে দেখি। একটা একদম হাই প্রোফাইল মার্ডার কেস, আর অন্যটা লো প্রোফাইল মিসিং কেস। এই দুইটা কেসের সূত্রে পুনরায় যুগলবন্দী হয় হাতিরাম চৌধুরী আর ইমরান আনসারের। আর সেসব কেসের সূত্র ধরেই তাদেরকে চলে যেতে হয় নাগাল্যান্ডের অচেনা পরিবেশে। এরপর তাদেরকে যে রাজনৈতিক এবং কূটনৈতিক জালে জড়িয়ে পড়তে হয় সেটা নিয়ে এগিয়েছে এই সিজনের গল্প। এবার আসুন এই সিজনের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলা যাক, যাতে আপনারা ইভেন্চুয়ালি ডিসাইড করতে পারেন এই সিজনটা আপনারা দেখবেন নাকি স্কিপ করবেন। শুরুতে বলতে হবে পাতাল লোকের গল্পের গাঁথনি নিয়ে। এই সিরিজের ঘটনাগুলো কোন প্রেক্ষাপটে ঘটছে সেটা সম্পর্কে শোরানাররা সম্যক ধারণা রাখেন। এটা প্রমাণিত হয় তাদের রাইটিং এবং ডিরেকশনে। এখানে আরোপিত পশ্চিমা দৃষ্টিভঙ্গি বা ওয়েস্টার্ন গেজের কোনো ব্যাপার নেই। তদন্ত করার পদ্ধতি, পলিটিক্যাল প্রভাবশালী কিংবা প্রতিষ্ঠান কর্তৃক আরোপিত বাধা বা চাপ, তেলা মাথায় তেল দেওয়া স্বভাব, মানে ওভারঅল পুলিশ প্রসিজার থেকে শুরু করে একদম অ্যাকশন সিকোয়েন্স পর্যন্ত, এসব মিলিয়ে পাতাল লোক অনায়াসে ভারতীয় কিংবা সাউথ এশিয়ান সোসাইটির প্রতিনিধিত্ব করে। সিরিজের গল্পে যে নাগাল্যান্ডকে দেখানো হয়েছে সেই নাগাল্যান্ডে বিদ্যমান টেনশনের উপস্থাপনে পাতাল লোক সিজন 2 অনবদ্য। এখন এখানে দেখানো নাগাল্যান্ড কি পলিটিক্যালি কারেক্ট কিনা সেই আলাপে আমি যাচ্ছি না। এই টেনশনকে আমরা নাগাদের সাথে নাগাদের ইন্টারাকশনে যেমন অনুভব করি, তেমনিভাবে অনুভব করি নাগাদের সাথে বাইরের মানুষের ইন্টারাকশনেও। মানে গল্প অনুযায়ী ওয়ার্ল্ড বিল্ডিং এ এই গল্প 10 এ 10 পাবে, আর শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্সের তালা লয় ধরে রাখতে পারার জন্য পাবে এক্সট্রা 10। গতবারের মতো এবারও সিরিজটা হাতিরাম শো। হাতিরাম চৌধুরী এই সিরিজের জানপ্রাণ। এই চরিত্রে জয়দীপ আহলাওয়ার্ডের পারফরমেন্সের উপর অনেকাংশে সিরিজের সাফল্য নির্ভর করেছে, আর এই পরীক্ষায় তিনি উতরে গেছেন অনবদ্যতার সাথে। অ্যাক্টিং স্টাইল ভেদে অ্যাক্টিংটা কিন্তু কম বেশি 90 থেকে 95% সময়ই একই রকম, কিন্তু মাঝে মধ্যে কোনো একটা পারফরমেন্সে একজন অভিনেতা 95%-এর মাত্রাটা পেরিয়ে আপনাকে তাজ্জব করে দেন। আর এই সিজনে ঠিক এই কাজটাই করতে পেরেছেন জয়দীপ। শব্দভাণ্ডার কমজোরি হওয়ার কারণে জয়দীপের মুখটাকে আমি গিরগিটির উপমা দেব। সুখ, দুঃখ, আনন্দ, হতাশা, অপারগতা, ভঙ্গুরতা কিংবা বেদনা, পাতাল লোকের পার্মানেন্ট নিবাসী হাতিরামের এই অনুভূতিগুলোর প্রকাশে তিনি আশ্চর্য সাবলীল। অনেক সময় 1 মিলি সেকেন্ডে 3 থেকে 4টি অভিব্যক্তিও প্রকাশ করেছেন তিনি অনায়াসে। হাতিরাম চরিত্রের মনস্তত্ত্বের সূক্ষ্ম উপাদানগুলো তার অভিনয় দক্ষতায় উদ্ভাসিত হয়েছে। জীবনানন্দের ভাষায় তিনি যেন এক ক্লান্ত প্রাণ, যার চারদিকে জীবনের সমুদ্র সফেন, অথবা গ্রিক মিথের পাথর গড়িয়ে চলা সিসিফাস। এমনকি জীবনের দৌড়ে সবাই এগিয়ে গেছে, কিন্তু তিনি পিছিয়ে গেছেন। এই পরাজয় মেনে নিয়েই যে তিনি জীবনের পথে এগিয়ে যাচ্ছেন, জয়দীপের অভিনয়ে হাতিরাম চরিত্রের এই বোধটাও প্রকাশিত হয়েছে ব্রিলিয়ান্টলি। এবার হাতিরাম আর তার স্ত্রীর সম্পর্কটা আরো একটু বেশি ফোকাস পেয়েছে। ফলে ফুটে উঠেছে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কের স্বরূপ, পাওয়া না পাওয়ার খতিয়ান। গুলপানাগের সাথে জয়দীপের দারুণ কেমিস্ট্রি এই বিষয়টাকে করেছে প্রাণবন্ত, আর চরিত্রগুলোকে করেছে আরো হৃদয়গ্রাহী এবং রিলেটেবল। মনে হয়েছে ওই বয়সের মধ্যবিত্ত দম্পতিদের জীবনটা তো আসলে এমনই। জয়দীপ মধ্যমণি হলেও বাকি চরিত্রদেরও জায়গা ছিল নিজেদের ক্যারিশমা দেখানোর। গুরুত্বপূর্ণ সবগুলো চরিত্রই ইম্প্যাক্টফুল। কিছু কিছু ক্ষেত্রে এই চরিত্রগুলোর পরিণতি কি হবে সেটা দর্শক আগে থেকেই আঁচ করতে পারবেন, কিন্তু সেটা বিরক্তির কারণ না হয়ে বরং ওই চরিত্রের ইম্প্যাক্টটাকে আরো বাড়িয়েছে। কারণ আপনি অলরেডি অনুমান করতে পারছেন এই চরিত্রটাকে হয়তো আপনি শেষবারের মতো দেখছেন এই গল্পে। কখনো কখনো প্রিয় চরিত্র হঠাৎ করে রং বদলেছে, কিংবা ভিলেনের ব্যাপারে বেরিয়ে এসেছে কোনো চাঞ্চল্যকর তথ্য। এগুলো সবই চমৎকার সংযোজন, যা শোয়ের সাসপেন্সের পারদকে তুলেছে সপ্তমে। ইশওয়াক সিং, গুলপানাগ, অনুরাগ আরোরা, তিলোত্তমা সোম, প্রশান্ত তামাং, প্রতীক পাচাউরি কিংবা শেখ হোস, এরা সকলে নিজেদের পারফরমেন্সে মুগ্ধ করেছেন। সবগুলো চরিত্রই স্বয়ংসম্পূর্ণ। সিস্টেম, পাতাল লোকের মিথ কিংবা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সম্পর্কিত কথাবার্তা, এই ব্যাপারগুলো গত সিজনে বেশ জনপ্রিয় হয়েছিল। এবার এগুলোর উপর খুব বেশি জোর না দিয়ে এসব ব্যাপারে থ্রোব্যাক দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কাজ করেছে ইফেক্টিভলি, মানে 5 বছর আগে স্মৃতির জাবর কাটা গেছে আর কি। পাশাপাশি ছিল প্রেক্ষাপট আর সিরিজের জনরার সাথে পারফেক্টলি মিশে যায় এমন সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। আবার এটা দেখতে গিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জেগেছে মনে। গত সিজনে বলা হয়েছিল সিস্টেম একটা তেল দেওয়া যন্ত্র। নিজেদের জগতে পুলিশরাই যদি এত অসহায় হয়, তাহলে এরকম পরিস্থিতিতে আমার আপনার মতো আমজনতার কি হবে? অথবা পলিটিশিয়ানদের কথা আসলে আমাদের কতটুকু বিশ্বাস করা উচিত? বা একই অবিশ্বাস জাগে মিডিয়া তৈরি করা হিরো ভিলেনের ন্যারেটিভের ক্ষেত্রেও। এবার চলো নজর দেওয়া যাক এই সিজনের নেগেটিভ দিকগুলোর দিকে। বিশ্বব্যাপী ওটিটি গুলোর ও চিন্তাভাবনা প্রচার করার একটা টেন্ডেন্সি দেখা যায় নেটফ্লিক্সের ক্ষেত্রে, যেটা আমরা প্রায় সময় দেখি। এর খানিকটা এখানেও চলে এসেছে, তবে তার দেখার এক্সপিরিয়েন্সে খুব একটা প্রভাব ফেলে না, বাট ব্যাপারটা ভিজিবল। গতবার পুরাণের রেফারেন্স টেনে গল্পকে যেভাবে ইন্টারেস্টিং একটা লেয়ার দেওয়া হয়েছিল সেটা এবার মিসিং। মানে এ সম্পর্কিত সুচিন্তিত থ্রোব্যাক দেওয়া হয়েছে ঠিক আছে, বাট গতবারের ম্যাজিকটা এবার রিক্রিয়েট করা যায়নি। আর গল্পের সাবটেক্সটে নাগা লোকেদের কেবল ভিলেন হিসেবেই দেখানো হয়েছে, কেন্দ্রের লোকজনকে দেখানো হয়েছে মহানুভবতা বা ফিলান্থ্রপির প্রতীক হিসেবে। কিন্তু এত বছর ধরে চলমান একটা ঝামেলায় এক পক্ষ শুধুই ভালো আর অন্য পক্ষ শুধুই মন্দ,
এমন বাইনারি হিসাব তো আসলে হতে পারে না। তবে তারপরও 2 সিজন মিলিয়ে এটা ইন্ডিয়ার সেরা ওয়েব সিরিজগুলোর একটা হয়ে থাকবে, এটা বলা যায় অনায়াসেই। এখন ভিডিও তো শেষ হলো, ভালো লাগলে যা যা করার দরকার ওসব কাজে লেগে যান আর কি। আমরাও তো মানুষ, তার উপর ইউটিউবের এই দুনিয়ায় তো নতুন, আমাদেরও তো সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এসব লাগে আর কি। তো এসব বিবেচনা করে কাজ করবেন। ধন্যবাদ।